আসসালামু আলাইকুম। আজ 17 ডিসেম্বর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদি ইস্যুতে জুলকারনাইনের তথ্যকে ভুয়া বলে চ্যালেঞ্জ করলেন প্রযুক্তিবিদ। ময়মনসিংহে আওয়ামী মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের মধ্যে হট্টগোল। হাসিনার মতো মিডিয়ায় মুখ খুলতে চান সিরিয়ার ফ্যাসিস্ট বাশার। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ঘটনার পর থেকেই আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের নানা ধরনের তথ্য দিচ্ছেন। সায়ের দাবি করেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির ওপর হামলাকারী দুই দুর্বৃত্ত ভারতের আসামে বসে একটি ভারতীয় নম্বর ব্যবহার করে 13 ডিসেম্বর রাতে কয়েকটি নম্বরে নিজেদের একটি সেলফি পাঠিয়েছেন। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সায়ের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন। আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, জুলকারনাইন সায়ের 100% ভুয়া তথ্য দিয়েছে। সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে, আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে। 2026-এ এসেও এই কথা বিশ্বাস করার মতো নয়। তানভীর আহমেদ আরও বলেন, এর চেয়ে ভুয়া তথ্য আর কিছুই হতে পারে না। একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সিকিউরিটি এক্সপার্টও এই কথা বিশ্বাস করবে না। এই প্রযুক্তিবিদ জানান, কোনো টেক্সট বা ছবি ইন্টারসেপ্ট করে ডেটা উদ্ধার করার টেকনোলজি সারা পৃথিবীতে নাই। টেকনিক্যালি এটা এখনও সম্ভব না। এমনকি ফেসবুক, টেলিগ্রামের ইঞ্জিনিয়াররাও কোনোভাবেই আপনার পাঠানো টেক্সট আর ছবি পড়তে বা দেখতে পারে না, কারণ এখানে সব কিছু হয় এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে। এই আইটি এক্সপার্ট আরও জানান, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের ডেটা তো ইন্টারসেপ্ট করে ডিক্রিপ্ট করে পড়া, সেটা তো টেকনিক্যালি কারো পক্ষেই সম্ভব না। তাহলে এফবিআই, সিআইএ কিভাবে অপরাধীদের পার্সোনাল ডাটা পেয়ে যায়? তখন ফেসবুক থেকে জানানো হয়, ওই অপরাধীর অ্যাকাউন্টে স্পেশালভাবে লগ ইন করা হয়। সেটা একমাত্র এফবিআই, সিআইএর জন্যই, দুনিয়ার আর কারোর জন্য না। এবার চিন্তা করুন, যে টেকনোলজি এফবিআই বা সিআইএর কাছে নেই, সেই টেকনোলজি জুলকারনাইন সায়েরের গোয়েন্দা সংস্থার কাছে আছে। আসলে এই ছবি হাদির খুনিরাই সায়েরের মোবাইলে পাঠাইছে, যাতে করে ওরা পালিয়ে গেছে ধরে নিয়ে ওদেরকে গ্রেপ্তার করার অভিযান বন্ধ করে দেওয়া হয়। তিনি জুলকারনাইন সায়েরকে চ্যালেঞ্জ করে আরও লেখেন, আমি তার গোয়েন্দা সংস্থার ওই ইন্টারসেপ্টের ডিভাইসের সাথে দাঁড়িয়ে মেসেজ করব। যদি সেই টেক্সট রিড করতে পারে, তাহলে সেদিন থেকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেব। ওপেন চ্যালেঞ্জ অ্যানাউন্স করলাম। ফেসবুক পোস্টের শেষ দিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরও উল্লেখ করেন, যদি এমন হয় খুনি তার বউ বা মায়ের মোবাইলে ছবি পাঠাইছে এবং তাদেরকে গ্রেপ্তার করে তাদের মোবাইল থেকে এই ছবি নিয়েছে, তাহলে সেটা মানা যায়। আর যদি বলে ডিভাইস দিয়ে টেকনিক্যালি মেসেজিং ইন্টারসেপ্ট করেছে, সেটা হলে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ তার ঘনিষ্ঠ বন্ধু কবির ওরফে দাঁত ভাঙা কবিরকে নিয়ে হাদির অফিসে গিয়েছিলেন, এমন তথ্য উঠে এসেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে 15 ডিসেম্বর কবিরকে গ্রেপ্তার করা হয়। কবির আদাবর থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। প্রকাশ্য দিবালোকে যে মোটরসাইকেলে করে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়, সেই মোটরসাইকেলে কবির উপস্থিত ছিলেন। ফয়সাল করিম মাসুদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং ফয়সালকে নিয়ে কবিরই হাদির অফিসে যান। রাষ্ট্রপক্ষ আরও জানায়, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কবির আত্মগোপনে চলে যান। হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র কবির ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয় এবং যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছে সেটিও তার বলে দাবি করা হয়। আদালতে শুনানিতে কবিরের পক্ষে কোনো আইনজীবী ছিল না। বিচারক কবিরের উদ্দেশ্যে বলেন, আপনার কিছু বলার আছে? তখন কবির বলে, স্যার, আমি 18 দিন আগে ফয়সাল করিমকে মোটর সাইকেলের ট্রিপ দিয়েছি। উনি আমাকে ফোন দিলে আমি যেতাম, বিভিন্ন জায়গায় নিয়ে যেত। 18 দিন আগে ফয়সাল আমাকে বলেছে, আমি হাদির সঙ্গে ব্যবসা করি, তার নির্বাচনী প্রচারণায় কাজ করি, তার কাছে যাব। আমি যেতে চাইনি, এরপরও উনি আমাকে নিয়ে গেছেন। এই আমার অপরাধ স্যার। এই পর্যায়ে বিচারক প্রশ্ন করেন, মোটরসাইকেলের মালিককে? জবাবে কবির বলে, মোটরসাইকেলটা আমার এক বন্ধুর। আমি মোটরসাইকেল কিনতে গেছি, সেও গাড়ি কিনতে গেছে। সে আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে গাড়ি কিনেছে। বিচারক বলেন, তার নাম কি? কবির বলে, স্যার, মঈনুদ্দিন ইসলাম শুভ। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ওই মোটরসাইকেল ব্যবহার করে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। বর্তমানে কবির ডিবিতে রিমান্ডে রয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে যায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে তারা রাজধানীর বিভিন্ন ভুয়া অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করে বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী ফয়সাল ও আলমগীরকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তবে তারা মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইস সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করছিল না। এসব ডিভাইস অন্যভাবে চালু রেখে বারবার অবস্থান পরিবর্তন করানো হচ্ছিল। ফলে ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে পাওয়া লোকেশন ধরে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালালেও সেসব অবস্থান ছিল ভুয়া। এই সুযোগে সন্দেহভাজনরা রাজধানী ছেড়ে নিরাপদে বেরিয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাটে পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। ময়মনসিংহের মুক্তাগাছায় বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 16 ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন বক্তব্য দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধে জয় বাংলা ছাড়া অন্য কোনো স্লোগান কি ছিল? এই বাংলাদেশেই মুক্তিযোদ্ধা থাকবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেনও এই স্লোগান দেন। এ সময় উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়ে প্রতিবাদকারীরা মঞ্চে উঠে আসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন। প্রতিবাদকারী জাতীয় যুবশক্তির আল মামুন বলেন, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, কিন্তু ফ্যাসিস্টদের বন্দনা পূর্ব পরিকল্পিত। অনুষ্ঠানে এমন বক্তা আর আমন্ত্রণ না জানানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান। বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন বলেন, আমি বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা বলেছি। নামার পর জুলাই যোদ্ধারা প্রতিবাদ করে বলেন, বঙ্গবন্ধুর নাম বলা যাবে না। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণচন্দ্র ঘটনা নিশ্চিত করে বলেন, দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠান দ্রুত সমাপ্ত করা হয়েছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, এই ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। যারা বক্তব্য দিয়েছেন তাদের বয়স 90-এর বেশি। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন ও দলীয় অফিস প্রস্তুত করেছে বিএনপি। গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। ওই সংবাদ সম্মেলনেই এসব তথ্য তুলে ধরেন তিনি। গুলশানের 90 নম্বর সড়কের 10/C নম্বর নতুন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। টানা 18 বছর লন্ডনে নির্বাসিত থাকার পর 25 ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। 25 তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে সংবর্ধনা জানাতে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বিএনপি সূত্র বলছে, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের 196 নম্বর যে বাসাটি ঠিক করা হয়েছে, ওই বাসাটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেন। কয়েক মাস আগে এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সেই বাড়িতেই উঠছেন তারেক রহমান। বাসাটির সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। গুলশানের 90 নম্বর সড়কের 10/C বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির অফিস হিসেবে। 4 তলা এই ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে দোতলায় রয়েছে ব্রিফিং রুম, অন্যান্য তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা রয়েছে গবেষণা সেল। নতুন অফিস খোলার পর বিকেলে এই প্রথম সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন, এটি বিএনপির একটি কার্যালয়। এখান থেকে নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। মাহদি আমিন বলেন, আপনারা নিশ্চয়ই অবগত যে আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গণমানুষের মাঝে রয়েছে তীব্র আবেগ, আকাঙ্ক্ষা ও আগ্রহ।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ একটি মিশন নিয়েছে প্রায় 50 জন প্রার্থীকে হত্যা করবে। এরই অংশ হিসেবে আমাদের বিপ্লবী যোদ্ধা ও বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে, অথচ এখনও সেই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, 50 লাখ টাকা পুরস্কার ঘোষণার আগে প্রশ্ন আসে, তাহলে গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব ও যৌথ বাহিনী কি করছে? তিনি বলেন, এর আগে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছিল। এবার ফ্যাসিবাদের দোসররা যারা সরকার, উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন বাহিনীতে রয়েছে তাদের ধরতে অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। রাশেদ বলেন, সরকার সংস্কারের কথা বলে ক্ষমতায় এসে বাস্তবে সেই সংস্কার দেখাতে ব্যর্থ হয়েছে, বরং গত 16 মাসে আওয়ামী লীগের পুনর্বাসনই দৃশ্যমান হয়েছে। এর ফলেই আজ দেশে গুপ্ত হত্যা ও অস্থিতিশীলতা বাড়ছে। রাষ্ট্র পরিচালনায় এই সরকারের অযোগ্যতা, অদক্ষতা ও উপদেষ্টাদের মধ্যে চরম সমন্বয়হীনতা আমরা প্রত্যক্ষ করছি। তিনি অভিযোগ করে বলেন, 16 মাসে আমরা দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে, বিভিন্নভাবে তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার ফলেই তাদের দুর্বৃত্তরা আজ গুপ্ত হত্যায় নেমেছে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা যখন ব্যস্ত থাকি তখন অপকর্ম বা অন্যায় কাজে কখনোই জড়িত হই না, কিন্তু যখন অবসর থাকি তখন কিন্তু এই ধরনের আশঙ্কা থাকে। এই প্রশ্নটি অনেককে করা হয় যে অবসরে কি করেন? তখন কেউ বলেন গান শুনি, বই পড়ি, বেড়াতে যাই, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। কিন্তু দেখুন, অবসরে করা কাজটির মধ্য দিয়েই কিন্তু অপরাধ প্রবণতার ঘুণ পোকা আমাদের মাথায় চেপে বসে। সুতরাং অবসরটাকে যথার্থভাবে কাজে লাগাবার জন্যে মনকে কাজ দিতে হবে, নিজেকে কাজের মধ্যে রাখতে হবে। সেটা হতে পারে আনন্দের কাজ। আপনি বই পড়ছেন, ভালো, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু পড়ুন, তাহলে অবসরটা যেমন ভালোভাবে কাটবে, ঠিক তেমনি সুদূর প্রসারী আপনার লাভও হবে। সুতরাং আসুন আমরা আমাদের অবসরকে সুন্দর করি, অবসরকে এমন এমন বিষয় দিয়ে সাজাই যাতে ব্যস্ততার মধ্যে তা অনুঘটক হিসেবে কাজ করে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। স্বৈরাচার শেখ হাসিনার মতো সিরিয়া ছেড়ে পালিয়ে গেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়াকে দেনায় ডুবিয়ে আর ধ্বংসযজ্ঞ চালিয়ে এখন শান্তির জীবনযাপন করছেন তিনি। পরিবার নিয়ে রাশিয়া আর সংযুক্ত আরব আমিরাতে কাটাচ্ছেন সুখের জীবন। এমনকি চক্ষু চিকিৎসার পড়াশোনাও করছেন বাশার আল আসাদ। একসময়ের প্রভাবশালী এই পরিবারের নিরিবিলি জীবন নিয়ে বিস্তারিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, হাসিনার মতো এখন আসাদও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে চাচ্ছে। লন্ডনে চক্ষু চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন আসাদ। এখন নিজের পুরনো সেই শিক্ষার আলো আবারও জ্বালাতে চাইছেন তিনি। রাশিয়ায় বসে নতুন করে শুরু করেছেন চক্ষু চিকিৎসার পড়াশোনা। আসাদ পরিবারের একজন বন্ধুর বরাতে এমন খবর প্রকাশ্যে এসেছে। ধারণা করা হচ্ছে, হাত পাকিয়ে তিনি রাশিয়ার এলিটদের ক্লায়েন্ট বানাবেন। তবে টাকা কামানোর উদ্দেশ্যে নয়, বরং নিজের প্রবল আগ্রহ থেকেই এই পেশায় ফিরতে চান আসাদ। এমনকি সিরিয়ায় যুদ্ধ শুরুর আগেও নাকি দামেস্কে নিয়মিত চক্ষু চিকিৎসক হিসেবে প্র্যাকটিস চালিয়ে গেছেন তিনি। সাবেক এই স্বৈর শাসকের স্ত্রী আসমা আল আসাদ লিউকেমিয়ার সঙ্গে লড়াই করেছিলেন। তবে মস্কোয় তিনি এক্সপেরিমেন্টাল চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হতেই নতুন প্লট নিয়ে হাজির হয়েছেন আসাদ। এখন নিজের সাইড স্টোরি দিয়ে গণমাধ্যমে শিরোনাম হতে চাইছেন তিনি। এমনকি তিনি এখন স্বেচ্ছায় মার্কিন ও রুশ মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। যদিও বিষয়টা এতটা সরল নয়। রুশ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের সাক্ষাৎকারই দিতে পারবেন না তিনি। 14 বছরের গৃহযুদ্ধের পর 2024 সালের নভেম্বরে ক্ষমতাচ্যুত হন আসাদ। দীর্ঘ আর রক্তক্ষয়ী এই যুদ্ধে প্রায় 6 লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1,40 লাখ মানুষ। জানা গেছে, একেবারে শেষ মুহূর্তে রাশিয়া পালিয়ে যান আসাদ। কিন্তু তাকে নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ একটি সূত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, যেসব নেতারা ক্ষমতা হারান তাদের ব্যাপারে পুতিনের ধৈর্য নেই বললেই চলে। তাই আসাদকে প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব কিংবা তাকে ডিনারে দাওয়াত দেওয়ার মতো অতিথিও মনে করেন না পুতিন। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।
changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।